এবং পাতালকন্যা জমা দিয়ে আমাদের যাওয়ার কথা। সেই মোতাবেক প্রথমে আমি যাই 1টা নাগাদ, এবং যাওয়ার পরে বাকি ঘটনা আপনারাও জানেন। এবং সেখানে গিয়ে আমি দেখলাম প্রচুর মহিলা সামনে সারিতে, প্রায় 100 হবে, এবং তার পেছনে এবং কয়েকটা জায়গায় মথা কর্মীরা যারা পুরুষ, তারাও হাতে লাঠি এবং বিভিন্ন জান্দা নিয়ে কয়েকটা স্পোতে তারা কোন পেতে বসেছে। আমি যখন কাছাকাছি গেলাম, একটা স্লোগান উঠলো যে পাতালকন্যা বলে। আমি তারপরে তাদের ভুল ধারণা ভাঙার জন্য আমি আমার গাড়ির গ্লাসটা খুললাম, যাতে করে আমাকে তারা চিনতে পারে। আমি কল করার ভাষায় বললাম, কি হচ্ছে তোমাদের? আর এখানে পাতালকন্যা কেউ নেই, এখানে আমি আছি। তারপরেও তারা কিন্তু আমার গাড়ির উপরে আক্রমণ করার চেষ্টা করেছিল। আমার দেহরক্ষী যারা নিরাপত্তায় যারা নিয়োজিত, আমার স্টাফ, পুলিশ এবং অন্যান্য যারা ছিলেন সেখানে, তাদের সহায়তায় আমার গাড়িতে ভাঙচুর করতে পারেনি বা আমাকেও তারা কিছু করতে পারেনি। সেখান থেকে আমি আমাদের হল সভায় আমি চলে যাই। সেখানে আমাদের কর্মীদের উদ্দেশ্যে আমি আলোচনা করি এবং যোগদানও হয় 217 পরিবার। তারপরে আমি পরের দিন 8 তারিখ, 7 তারিখে আমি দিল্লিতে চলে যাই, কারণ আমার স্ট্যান্ডিং কমিটির মিটিং এর জন্য। সোজা তুইদু থেকে চলে এসে আমি এয়ারপোর্টে চলে যাই এবং আমি দিল্লিতে চলে যাই। প্রায় 10টা নাগাদ মিডিয়ার মাধ্যমে তীব্রা মথার যিনি সুপ্রিমো, ওনার একটা ভয়েস রেকর্ড আমি পাই, যেখানে উনি সরাসরি আমাকে আমার নাম ধরে উনি হুমকি দেন। ওনার অভিযোগ আমি নাকি ওনাকে হুমকি দিয়েছি যে রাজবাড়িতে আটকানো হবে, ওনাকে বন্দী করা হবে, যেটা একেবারে ভিত্তিহীন, বেবুনিয়াদ যাকে বলি। ওনাকে রাজবাড়িতে আটকানোর কথা কোনো জায়গায় আমি বলিনি, কিন্তু সেটাকে নিজের নিজস্ব সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিছু কর্মীদের মাধ্যমে তিনি আরো উত্তেজিত করে তুললেন এবং এমন হুমকি তিনি দিতে শুরু করলেন। গণতান্ত্রিক রাষ্ট্রে আমরা বসবাস করছি, কিন্তু মনে হলো আমার ওনার ভাবিয়ে হুমকি দেখে যে এখন উনি মনে করছেন উনি রাজা। যারা তীব্রা কথায় যোগদান করবে না, কাজ করবে না, তাদের এই রাজ্যে থাকার অধিকার নেই, বিজেপি করা যেন পাপ, এবং বিজেপির কর্মী হয়ে কাজ করাও পাপ। এরকম একটা ওনার যে ভাষণ, ওনার চিন্তাধারা। সেই দিন তুইদু বাজারে আজকে আমি দেখছিলাম যে উনি সেখানে গেছেন এবং উস্কানিমূলক আবার অন্যরূপ তিনি ভাষণ দেখেছেন। আমার প্রশ্ন, আরো তো হাজারো লাখো মহিলা আছে আমাদের এই রাজ্যে। ওই মহিলারা যারা পুলিশের লাঠিতে আহত হয়েছে বা যায় হয়েছে, কেন তারা আহত হলো? আমার প্রশ্ন। আরো তো লাখো মহিলা আছে আমাদের এই রাজ্যে, কেন তারা আহত হয়নি? শান্তিপূর্ণভাবে রাজনৈতিক অধিকার প্রয়োগের একটা পদ্ধতি থাকা দরকার। আমি বারবার বলেছি, আমার মিডিয়া, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি বলার চেষ্টা করেছি, যেহেতু আমি দিল্লিতে ছিলাম, এই প্রেস মিটটা আরো একদিন আগে হওয়ার কথা, যেহেতু আমি ছিলাম না তার জন্য আজকে বলেছি, সোজা দিল্লি থেকে এসে। আমার কথা, ওই জায়গায় অনেকজন পুলিশ অফিসার ছিলেন যারা তীব্রাসা। অনেক পুলিশ অফিসারকে আমি দেখেছি সেদিন ওইখানে ডিউটিরত ছিলেন তীব্রাসা।
আজকে উনি অভিযোগ করছেন যে এই রাজ্যে ত্রিপ্রাসাদের কোনো অধিকার নেই, মহিলাদেরকে পর্যন্ত পুলিশ রেহাই দিচ্ছে না। আমার প্রশ্ন, যদি পুলিশের লাঠিতে কেউ আঘাত পেয়ে থাকে তাহলে সেখানে কর্মরত বা ডিউটিরত আমাদের যে ত্রিপ্রাসা পুলিশ অফিসার তারাই বলতে পারবে কেন এই মহিলাদেরকে মারতে হলো, তাদের কাঁদানি গ্যাস কেন ছুটতে হলো। আমি বিজেপির সভাপতির সাথে সাথে ত্রিপ্রাসা সহ আপামর জনগণের ভোটে আমি সাংসদ হয়েছি। আমার অধিকার আছে কিনা তুই দিতে যাওয়ার, সেখানকার ত্রিপ্রাসা সহ অন্যান্য জাতি গোষ্ঠী মানুষের সঙ্গে আবার কথা বলা, সরকারি কর্মসূচি আমাদের যে প্রকল্পগুলি রূপায়ণ হচ্ছে কিনা সেটা দেখার জন্য আমার সেখানে যাওয়ার অধিকার আছে কিনা। আমি তো বারবার বলেছি, এর আগেও অনেকজন মিডিয়া হাউস থেকে আমাকে ফোন করেছিল, আমি বলেছি আমার নাম তো কেউ নেই, শুধু পাতালকন্যা খুব বেগি বলেছে। তো আমার কি দোষ ছিল আমার গাড়িতে এইভাবে আক্রমণ করা? আমি রেবতী ত্রিপুরাকে ত্রিপ্রাসা না? এই যে মথার সুপ্রিমো যিনি, স্বঘোষিত যিনি রাজা, কোথায় ছিলেন রেবতী ত্রিপুরার বাড়িতে যখন গাড়িতে আগুন লাগানো হয়েছিল? আমার বাবা চাকরি থেকে অবসর নিয়ে আজকে বৃদ্ধ বয়সে, আমি ছিলাম না সেদিন। আমার বাড়িতে আক্রমণের সময় গাড়ি বাইক ঘোরানোর দিন ত্রিপ্রাসার কথা মনে পড়লো না? রেবতী ত্রিপুরা এই নিয়ে 4 বার আক্রান্ত হয়েছে, আমি শুনেছি কখনো? আপনারা শুনেছেন কখনো ওনার মুখ থেকে? খুমুলুঙ্গে আক্রান্ত হয়েছি, আশারামবাড়িতে আক্রান্ত হয়েছি, এটা নিয়ে 4 বার আক্রান্ত। বারবার রেবতী ত্রিপুরায় হচ্ছে। কোন রাজাকে তো কেউ আক্রমণ করেনি। কি বলতে চাইছেন? আমাদের অধিকার আছে কিনা? বারবার সংবিধানের কথা বলেন, ত্রিপ্রাসাদেরকে নাকি সাংবিধানিক অধিকার তিনি দেবেন। সংবিধানের কথা বললে সংবিধান মেনে চলা দরকার। গতকাল সম্ভবত তিনি প্রেস মিট করেছিলেন, উনি ছাড়া আইন কেউ জানেন না, না? উনি শুধু আইন জানেন। আর আইন জানার কারণে আমি দেখেছি 2019 সালে যখন আমি প্রার্থী হয়েছিলাম, ওনারই বোনের প্রতিদ্বন্দ্বী হিসেবে ওনার বোন দাঁড়িয়েছিলেন আমার বিরুদ্ধে। আইন খুব ভালোভাবে জানেন তিনি। আমাদের খোয়াইয়ের একটা থানায় ঢুকে নিরবায় এক ওই ত্রিপ্রাসাদ যুবককে তিনি মারপিট করেছিলেন। পাতালকন্যা কি মহিলা না? মহিলার সেন্টিমেন্ট তুলে কথা বলার চেষ্টা করছেন তিনি। পাতালকন্যা কি মহিলা না? অভিযোগ উঠতেই পারে, থাকতেই পারে একজন ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগ তোলা আর দোষী সাব্যস্ত করা অন্য জিনিস। পাতালকন্যার বিরুদ্ধে অভিযোগ কি? কিছু না। স্পষ্ট কোনো অভিযোগ ওনার বিরুদ্ধে আনতে পারছেন না, কিন্তু একটাই ওনার উদ্দেশ্য যে বিজেপি যেভাবে সংগঠন আমরা বাড়িয়ে চলেছি বিভিন্ন জায়গায়, আজকে সিমনা থেকে শুরু করে রসিয়াবাড়ি, দামসরা, খেদাসরা থেকে আমাদের মনোগার, সাবরুমের সব জায়গায় আমাদের দলে প্রত্যেকদিন সামিল হচ্ছে। আজকেও গোলাঘাটিতে, কাকারজলায় আমাদের সহ সভাপতিদ্বয় যথাক্রমে রামপদ জমাতিয়া, উনি মন্ত্রীও আমাদের জনজাতি কল্যাণ মন্ত্রী, আর সেই পাতালকন্যা জমাতিয়া যোগদানের প্রোগ্রামে যাচ্ছিলেন। পুলিশ সে আইন কানুন সমস্ত মেনে সেখানে যোগদান পর্ব করার কথা ছিল, আজকে তাদেরকে আবার হামলা করা হলো। এর আগে সেই কাকারজলাতে আমরা তার নিন্দা জানাই। আজকে যেভাবে ব্যক্তি আক্রমণে নেমে আসছেন উনি, আমার নাম ধরে বলছেন ওনার কাছে বা আমার কাছে নাকি মোবাইল নাম্বার আছে। আজকের দিনে কারোর মোবাইল নাম্বার রাখা এটা কি কঠিন কাজ?
আর দিল্লির কোয়ার্টারে আমি ওনাকে ডাকিনি। যন্তর মন্তরে না কোথাও যেন তাদের ত্রিপুরা ল্যান্ডের দাবিতে 2 দিনের প্রোগ্রাম ছিল। প্রত্যেক দিন 5 বার 6 বার করে আমি আপনাদের এখনো মিস কল দেখাতে পারি। এই গত 29 তারিখ ফোন করেছিলেন, আমি ধরিনি। একই কথা কেন বারবার বলবো ওনার সঙ্গে? উনি বলতে চান বারে বারে ত্রিপ্রাসা হয়ে তুমি বিজেপিতে থাকা উচিত না। আমি আমার স্ট্যান্ড ক্লিয়ার করে বলেছি ওনাকে, আপনি তো একদিন কংগ্রেসে ছিলেন, আপনার বাবাও তো কংগ্রেসের এমপি ছিলেন, এটা কি অন্যায় ছিল? আপনি বলুন তাহলে। আমি বলেছি আমি বিজেপি থেকে টিকিট পেয়ে আমি সাংসদ হয়েছি জনগণের ভোটে। ত্রিপ্রাসার জন্য এই পদে থেকেও, এই পার্টিতে থেকেও আমি কাজ করতে পারি, এবং এই 3 বছরে আমি চেষ্টাও করেছি। আমার ধলাই জেলা যেখানে জনজাতি অধ্যুষিত এলাকা, সেখানে মেডিকেল কলেজের জন্য পার্লামেন্টে দাঁড়িয়ে বলা, এটা কি ত্রিপ্রাসা বিরোধী কোনো কথা? যারা এক সময় কম্পোর্ট ভুলে গেছেন, কম্পোর্ট ভাষা, এই যে আমাদের যারা সিবিএসই তে পড়াশোনা করছে ছাত্রছাত্রী, আমরা জানি কম্পোর্টের জন্য আন্দোলন হয়েছে আমাদের ত্রিপুরা রাজ্যে। কম্পোর্ট ত্রিপুরা রাজ্যে অন্যতম সরকারি ভাষা, তার উন্নতি বিকাশ আমরা সবাই চাই। পার্লামেন্টে দাঁড়িয়ে আমি কথা বলেছি, 377 আমাদের যে নিয়ম, সেখানে আমি রিটেল দিয়েছি। সিবিএসই তে কি কারিকুলামের মধ্যে, সিলেবাসের মধ্যে আজকে অন্তর্ভুক্ত হয়েছে। আমি কোন ত্রিপ্রাসার বিরুদ্ধে কাজ করলাম? দামলং সম্প্রদায়কে এসটি হিসাবে তার লিস্টের মধ্যে অন্তর্ভুক্ত করার জন্য কথা বলা। ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গায় জাতীয় সড়ক, রেলপথ, তার উন্নয়নের জন্য কথা বলা পার্লামেন্টে, এটা কোন ত্রিপ্রাসা বিরোধী কথা? একলব্য বিদ্যালয়ের জন্য কথা বলা। ধলাই জেলাতে কেন্দ্রীয় মন্ত্রীদেরকে এনে মিটিং করে জনজাতিদের জন্য, অন্যান্য পিছিয়ে পড়া সব সম্প্রদায়ের জন্য কথা বলা কি অন্যায়? এটা কোন ত্রিপ্রাসা বিরোধী কথা? কোন ত্রিপ্রাসা বিরোধী কাজ আমার? আসলে উনি কি বলতে চাইছেন উনি হয়তো বুঝবেন। গতকাল উনি যেভাবে আক্রমণাত্মক ভাবে একটা প্রেস মিটে আমি দেখেছি, বারবার ওনার কর্মীদেরকে হিংসার পথে ঠেলে দিচ্ছেন। উনি গতকাল হুমকি দিয়েছেন করার জন্য, আজকে আমাদের আবার ঘটনা হয়েছে আমাদের রামপদ জমা দিয়ে এবং পাতালকোনার ধরে। তার জন্য উনি দায়ী। উনি ত্রিপুরা রাজ্যের মধ্যে দাঙ্গা লাগানোর জন্য চেষ্টা করছেন। এই দাঙ্গা একটা হচ্ছে বাঙালি জনজাতির মধ্যে, আর একটা হচ্ছে জনজাতির মধ্যে, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে। তার যে ফ্রেন্ড ফলোয়াররা যেভাবে ফেসবুকের মধ্যে কমেন্ট করে, আমি যে সম্প্রদায় বিলং করি, আমার সম্প্রদায়ের কি অন্যায়, ত্রিপুরা সম্প্রদায়ের কি অন্যায়, যেভাবে পুরো সম্প্রদায় মানে উল্লেখ করে, যেভাবে লেখালেখি করে, উনি দেখতে পান না সেগুলি? ওনার কোনো কন্ট্রোলই নেই। উনি কথা দিয়েছিলেন এডিসি নির্বাচনের আগে এবং এডিসি নির্বাচনের পরে কয়েকদিন দেখেছি, উনি বলেছিলেন যে আমার কোনো কর্মী যদি দল বিরোধী, দলের নিয়ম মেনে না চলে, তাহলে তিনি পদক্ষেপ নেবেন। আমি ওনাকে কয়েকটা কথা উল্লেখ করে আমি বলতে চাই। অনিমেষ দেববর্মার যে ভাষণ, পাহাড়ি বাঙালি বাই বাই, বাকি কথা আপনারাও জানেন, এটা কি মিন করে? কি মিন
করে উঠে, তার অর্থ কি? পাহাড়ি বাঙালি কোনোদিন ভাই হতে পারে না। ওনার পিজির উদাহরণ দিয়ে উনি বলছেন বন্ধু হতে পারে কিন্তু ভাই হতে পারে না। আরো নানান ধরনের উস্কানিমূলক কথাবার্তা। ট্রান্সপারেন্ট গভর্নমেন্ট প্রশাসন দেওয়ার কথা এডিসিতে হচ্ছে, বিএপি কালচার বাদ দেওয়ার কথা আমরা দেখতে পাচ্ছি। আজকে পূর্ণচন্দ্র বাবু আপনারা সবাই জানেন নিরাপত্তা রক্ষীদের রাখার জন্য বাড়ি করবেন। আমি আপনাদের মাধ্যমে দেখেছি, মিডিয়ার মাধ্যমে দেখেছি, নিজের জন্য বাড়ি তৈরি করছেন আর বলছেন টাকা নেই। এত লাখ লাখ টাকা খরচা করতে পারছেন নিজেদের জন্য। কয়েকজন নিয়মদের যে দামি দামি গাড়ি, তার ফান্ড, তার সোর্স এই ট্রান্সপারেন্ট টেন্ডার ছাড়া কাজ হচ্ছে। কয়টা কাজ দিয়েছেন তার হিসাব আছে আপনার কাছে, আমরা দেখতে পাই কোথাও? বিজ্ঞাপন ছাড়া ইএমদের যদি খুব কাছে হয় তাহলে চাকরি পেয়ে যায়। এই তীব্রা লেনদেন, এই তীব্রা শাসন আমরা চাই। এই জন্য ভোট দিয়েছিল জনগণ। কি বলেছিলেন? একবার শুধু তীব্রাসার জন্য তীব্রাসার শাসন দিয়ে দেখো। আর আজকে সম্পূর্ণভাবে ব্যর্থ। এডিসি পুরোপুরি একদম অচল হয়ে আছে, কিছুই হচ্ছে না। যেগুলি ব্লকের মাধ্যমে উন্নয়ন হওয়ার কথা, আমরা যেগুলি টাকা দিচ্ছি প্ল্যানিং কমিশনের মাধ্যমে, নীতি আয়োগের মাধ্যমে, 15 ফাইন্যান্স কমিশনের মাধ্যমে বিসি গুলিকে আমরা টাকা দিয়েছি, তার হিসাব আছে আমাদের। তো যেখানে সম্পূর্ণভাবে ব্যর্থ, দলের উপরে কন্ট্রোলে তিনি সম্পূর্ণভাবে ব্যর্থ, প্রশাসন চালানোর ক্ষেত্রে ব্যর্থ, আর বারবার মিথ্যা কথা বলছেন। বলেছিলেন আমি যদি এডিসিতে জয়লাভ করি আমার দল, আমি ইএম হব। মানুষের সাথে সেখানে ধোঁকাবাজি করেছেন তিনি। এখন বলছেন লাস্ট ফাইট। তীব্রাসার জন্য যদি প্রকৃতপক্ষে কিছু করতে হয়, জীবনে লাস্ট ফাইট হতে পারে না। যতদিন বাঁচবো আমরা সমাজের জন্য কাজ করে যাব। লাস্ট ফাইট তো 2023 হতে পারে না। 2023 এর পরে তো সমাজের জন্য কাজ করা উচিত। তাহলে উনি 23 এর মধ্যে যা কিছু দাঙ্গা হাঙ্গামা লাগিয়ে আবার ক্ষমতায় বসা, এটাই শুধু মাকসাদ। আসলে আমাদের নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার এবং আমাদের রাজ্যে, এই রাজ্য সরকারের অধীনে যেভাবে আমরা কাজ করছি ত্রিপুরার উন্নয়নের জন্য, সেটা জাতীয় সড়ক হোক, রেল হোক, শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে বাড়িতে বাড়িতে জল পৌঁছে দেওয়া, গ্রামীণ এলাকায়, জনজাতি এলাকায়, বিরোধী হিসাবে এই দলটা এখন পুরোপুরি তারা রাস্তা খুঁজে পাচ্ছে না কি করে এর থেকে উত্তরণ করা যায়, আগামী দিনে বিজেপিকে কিভাবে রোখা যায়, তার জন্য সন্ত্রাসের আশ্রয় নেওয়া। তার জন্য আজকে সন্ত্রাস দিয়ে গণতান্ত্রিক অধিকার এবং অগণতান্ত্রিক ভাবে আমাদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়ে বারবার সংবিধানের কথা বলে কিন্তু নিজেই আইন কানুন বানাবে। তো কাজে ওনার দলের এবং ওনার যে সাম্প্রতিককালের যে কাজকর্ম, রাজ্যের শান্তি বিনষ্ট করার যে কাজ, এবং একটা দল হিসাবে, একটা বড় দল হিসাবে বা যে কোনো ছোট দল, তার যে রাজনৈতিক কার্যকলাপ চালানোর জন্য আমাদের যে অধিকার, তাতে বারবার তিনি বাধা দিতে পারেন। তো কাজে এই সবের বিরুদ্ধে তার প্রতিবাদ জানিয়ে আজকে আমাদের এখানে আপনাদের আহ্বান করা। আমি অনেক কথা বলার থাকলেও আর বেশি বলতে চাই না। আপনাদের যদি কোনো জিজ্ঞাসা করার থাকে আপনারা জিজ্ঞেস করুন। আমার একটা কোশ্চেন ছিল। আমি সেই দিন সঙ্গে সঙ্গে ওখান থেকে আমি শুরুতে বলেছি আমি দিল্লিতে চলে যাই। আমার মন্ডল সভাপতির সাথে আমার কথা হয়েছে। আমাদের অম্বি মন্ডলের সভাপতিকে আমি বলেছি যে কারা কারা এর সঙ্গে যুক্ত, তারা আমার গাড়িতে আক্রমণ করার জন্য এসেছিল এবং পুলিশের উপরে যারা আক্রমণ করতে চেয়েছিল, যার কারণে পুলিশকে বাধ্য হয়ে তাদের উপরে
একটু খেলা মানে তাদের হাতে যে এইগুলি ছিল আত্মরক্ষার্থে ধাক্কা দিতে হয়েছিল আমি যতটুকু জানি। তো এই ঠেলাঠেলিতে একটু আহত হয়, কিন্তু যে সমস্ত পুরুষ বা মহিলা মাত্রাতিরিক্ত করেছিল, পুরুষকেও মারার জন্য চেষ্টা করেছিল, তাদেরকে আমাদের বিভিন্ন ভিডিও ফুটেজে আছে, এইগুলি দেখে নামগুলি আইডেন্টিফাই করে যেন তাদের বিরুদ্ধে কেস করা হয়। আমি মন্ডলকে বলেছি, আমি জাস্ট মাত্র এয়ারপোর্ট থেকে আজকে আপনাদের সঙ্গে আমি বসলাম, তো আমি খোঁজ খবর নেব, অবশ্যই এই ব্যাপারে আমরা চিন্তা ভাবনা করবো, যদি না হয়ে থাকে অবশ্যই দেখা হবে। আমার একটা প্রশ্ন ছিল, সেটাও আমার জানা নেই। আরেকটি বিষয়, আপনি প্রায় বলছেন যে মানে অনেকগুলি ঘটনা যেখানে তীব্রতা বারবার বিজেপিকে আক্রমণ করেছে এবং যার দেশের প্রদ্যুৎ কিশোর দেববর্মনের একটা উস্কানি ওনার উস্কানিমূলক ভাষণ, তাহলে এটাই দেয়। প্রশাসন প্রদ্যুৎ কিশোরের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না কেন? আমি সেই কথাই বলছি যে একটা ব্যক্তি বারবার যখন উস্কানি দিয়ে অশান্ত পরিবেশ তৈরি করছে ত্রিপুরা রাজ্যে, অবশ্যই দেখা হবে। কেন দেখা হবে না? ম্যাডাম কিছু বলছেন। আমার প্রশ্নটা ছিল, আপনি বলেছেন যে আপনি 4 বার আক্রান্ত হয়ে গেছেন এর আগেও, তখন কি কোনো কেস করা হয়েছিল বা ওদেরকে অ্যারেস্ট করা হয়েছিল কিনা? প্রথম যখন আমার বাড়িতে আক্রমণ করা হয় সেই সময় এফআইআর করেছি, কয়েকজন ধরা পড়েছে, কয়েকজন পলাতক, তো কেস করা হয়েছিল। প্রত্যেকবার কোনো লোকে যখন আমার সঙ্গে ছিলেন আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্য সভাপতি উনি ছিলেন, আরো কয়েকজন এমএলএ ছিলেন, তখন আমরা কেস করেছি, পুলিশ অ্যারেস্ট করেছে কিছু লোককে, কিছু লোক পলাতক। অনুরূপ ভাবে আসারাম বাড়িতে আমরা এফআইআর করেছিলাম, সেক্ষেত্রে অনুরূপ ভাবে দেশের যে ইলেকশন সেটা নিয়ে সেটা আপনি কি বলবেন? মানে এখনের যে পরিস্থিতিটা এরকম চলতে থাকলে দেশের ইলেকশন নিয়ে আপনি কি বলবেন? দেশের নির্বাচনে বিজেপিকে আবার মানুষ ভোট দেবে, এই কথা জানতে পেরে এখন হিংসা রাষ্ট্র নিচ্ছে, হিংসা রাষ্ট্র। আমরা লক্ষ্য করছি তাদের বিভিন্ন যে কাজকর্ম, কিভাবে বিজেপিকে রোখা যায়। তো মানুষের মাধ্যমে সম্ভব না, মানুষ বিজেপির সাথে আছে, তার জন্য অন্যায় ভাবে এই সন্ত্রাস তৈরি করে তারা রোখা করছে। নাগরদোলার উপর দ্রুতবার আক্রমণ, গো ব্যাক স্লোগান, এই চিত্রগুলো দেখে কি মনে হচ্ছে যে পাহাড়ের শাসনতন্ত্রের নিয়ন্ত্রণটা কমে আসছে? কোনোভাবেই না। 10 জন এমএলএ, আমি 19-এ জয়লাভ করেছি, আমি বারবার বলছি, আপনার 10-11টা সিটে এডিসিতে দাঁড়িয়েও আমাদের 10 জন আমাদের নির্বাচিত প্রতিনিধি আছে। এর থেকে মানুষ কাদের সঙ্গে আছে প্রমাণ দেওয়ার কি পদ্ধতি আছে বলুন? পুলিশের ভূমিকা নিয়ে আপনি কি বলবেন? পুলিশ চেষ্টা করছে সব জায়গায়, কিন্তু পুলিশও তো মানুষ না। আমি তো শুরুতে বললাম যে পুলিশ অফিসার আমার নিপ্রাসা, তার উপরে যদি আক্রমণ হয় তো পুলিশও তো চেষ্টা করছে, সেও তো আহত হচ্ছে আজকে। আমি দেখেছি একজন পুলিশ অফিসার মাথায় আঘাত পেয়েছিলেন, কেউ পাথর মেরেছিল তার মাথায়, তিনি জল দিচ্ছিলেন রাস্তার পাশে গিয়ে, একটা পাশে গিয়ে জল দিচ্ছিলেন, একজন মহিলা জল এগিয়ে নিয়ে দিচ্ছিলেন। তো পুলিশও তো আক্রান্ত আজকে। স্যার, আপনি তো বলেন আপনার উপর আক্রমণ হয়েছে, কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রদ্যুৎ কিশোর দেববর্মনের উপর তো আক্রমণ হয়েছিল বিভিন্ন জায়গায় 2-3 বার, আমরা যতটুকু জানি। একজন তো গ্রেপ্তার হয়নি, বা কতজন গ্রেপ্তার হয়েছে এটা আপনি জানেন? এটা একটু খুলে বলেন। আমি কোনো ওনার ব্যাপারে যতটুক কেস হয়েছে, তো অ্যারেস্ট হয়েছে কিনা আমি সেটা জানি না, সেটা পুলিশ বলতে পারবে বা আমাদের স্বরাষ্ট্র দপ্তর বলতে পারবে। আর আপনারা ওনার কাছ থেকে তার প্রশ্নের উত্তর পেতে পারেন। आपने जो एलिगेशन आपके अगेंस्ट में प्रोसिक्यूशन ने लगाया, आपने बोला कि आपको इसके बारे में कुछ पता है नहीं, यू हैव एनी क्लू कि ये आया कहाँ से? क्योंकि आप तो डायरेक्ट डिनाई कर रहे हैं कि मैंने ऐसे कुछ बोला ही नहीं, कहाँ से ये आया? मैं तो हैरान हो गया जब इनका एक वॉइस रिकॉर्ड मिला था, मीडिया के माध्यम से ही वो मैं देखा, सुना भी। उस रिकॉर्ड में इन्होंने सीधा मेरा नाम लेकर बोला, बीजेपी का एमपी ऐसे ऐसा बोला। लेकिन इनके पास क्या क्लू है या इंफॉर्मेशन है, वो तो इनको ही पता है। आप डिनाई करते हैं, आपने ऐसे कुछ बोला है? मैंने ऐसा नहीं बोला।